বিশ্ব রাজনীতির নতুন অগ্নিঝরা অধ্যায় শুরু হয়েছে। ইউক্রেনের আকাশে আগুন, সিরিয়ার ভোটে পরিবর্তনের ছায়া, পাকিস্তান আমেরিকা ঘনিষ্ঠতায় নতুন ইঙ্গিত। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। চলুন তাহলে দেরি না করে আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে আসি। প্রথমে রয়েছে রাশিয়ার সর্বাত্মক বিমান হামলা, ইউক্রেনের জ্বালানি কেন্দ্র লক্ষ্যবস্তু। ইউক্রেনের রাত জুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের ভাষায় শীতের আগে জ্বালানি অবকাঠামো ধ্বংসের মাধ্যমে জনগণের মনোবল ভাঙাই মস্কোর লক্ষ্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 2022 সাল থেকে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, প্রথম দিন থেকে রাশিয়া প্ল্যান অনুযায়ী তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনে যাচ্ছে। এরপর সিচুয়েশন অনুযায়ী তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। এর ফলে হচ্ছে কি, ইউক্রেন এবং পশ্চিমারা যারা ন্যাটোর মধ্যে রয়েছেন তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এই ড্রোন আক্রমণই তার একটি অংশ। রাতে দিনে এই ড্রোন হামলাগুলা শীতকে সামনে রেখে যেভাবে করা হচ্ছে, তাতে ইউক্রেনের মনোবল আসলে ভেঙে যাচ্ছে। লাভিভের মতো পশ্চিমাঞ্চলীয় নিরাপদ শহরেও আঘাত হানায় যুদ্ধের গতি একেবারে নতুন মাত্রা পেয়েছে। 140টি ড্রোন ও 23টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে স্থানীয় গভর্নর ম্যাক্সিম কেজস্কির দাবি করেছে। ঝাপরজিয়া ও চেরনিহিভে বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস অবকাঠামো মারাত্মক ক্ষতি হয়েছে, আর এটাই রাশিয়া চাচ্ছিল। এদিকে রাশিয়া অবশ্য জানিয়েছে তারা সামরিক শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেছে। বরাবরই বড় দেশগুলো এ ধরনের কথা বলে থাকে, তারা কোনোদিন বলে না তারা আবাসিক স্থলে হামলা চালিয়েছে। কিন্তু ইউক্রেনের প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আপনি শুনেন, তাহলে একটা কথা স্পষ্ট, তার বক্তব্যে যেটা চলে আসছে সেটা হচ্ছে বেসামরিক জীবনের বিরুদ্ধে ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে রাশিয়া। দুই পক্ষকে দোষারোপ করছে। এখানে দোষারোপের খেলার মধ্যে ক্ষতিটা হচ্ছে কার? ক্ষতিটা হচ্ছে জনগণের। এদিকে রাশিয়ার এই হামলার পরপরই পোল্যান্ড নিজেদের আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে। মিত্রবাহিনীর বিমান টহল দিচ্ছে এবং রাডার ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। এখানেই পুতিন সাফল্য। কেন সাফল্য? তার সাফল্যটা কিভাবে এসেছে জানেন দর্শক? কারণ হচ্ছে তিনি ইউক্রেনের পাশাপাশি ইউরোপের বাকি দেশগুলো, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলোকে অস্থিরতায় ফেলে দিয়েছে। গত 3.5 বছর ধরে ন্যাটো এবং পশ্চিমারা যেভাবে রাশিয়াকে বিভিন্ন বাধা দিয়ে অস্থিরতায় ফেলেছিল, ঠিক একই দাবার চাল পুতিন খেলছেন এবার ইউরোপের সাথে। ন্যাটোর পূর্ব ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও রোমানিয়া এখন সীমান্তে যুদ্ধ প্রস্তুতি অবস্থায় রয়েছে, যেমনটি রাশিয়া চাচ্ছিল। লিথুয়ানিয়ার অজ্ঞাত উড়ন্ত বস্তুর কারণে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখা হয়, যা ইউরোপ জুড়ে ড্রোন আতঙ্ককে আরও তীব্র থেকে তীব্র করে তুলেছে। এই পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধকে ন্যাটোর প্রক্সি সীমা ছাড়িয়ে বাস্তব ভূখণ্ডীয় সংঘর্ষে টেনে আনছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এভাবে ভয় হচ্ছে যে পুরো যুদ্ধটা না ইউরোপে ছড়িয়ে পড়ে। এবার আরেকটি প্রসঙ্গে দর্শক চলুন ঘুরে আসি। আপনারা জানেন যে গত বছর সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সেখানে এক নির্বাচন হয়েছে। সেই নির্বাচন আসলে কিভাবে হয়েছে, বিশ্লেষকরা কি বলছেন, এটা একটু আমরা দেখে আসি। সিরিয়ার সংসদ নির্বাচন, পরবর্তী ক্ষমতায় কে? বাশার আল আসাদের পতনের পর প্রথমবার সিরিয়ায় অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন। সরকার একে যুদ্ধোত্তর রাজনৈতিক পুনর্জন্ম হিসেবে দেখাচ্ছে, তবে পর্যবেক্ষকদের চিন্তাভাবনা কিন্তু একেবারে অন্য। তারা বলছে এটা মূলত ক্ষমতার পুনর্বিন্যাস, কিন্তু আসল গণতন্ত্র নয়। নির্বাচন 210 আসনের মধ্যে 140টি আসনে অনুষ্ঠিত হলেও রাক্কা, হাসাকা ও সুয়েদে প্রদেশে ভোট স্থগিত রয়েছে। এই 3 অঞ্চল এখনও কুর্দি ও দ্রুজ গোষ্ঠীর নিয়ন্ত্রণে, কারণ সেখানে নির্বাচন করার মতো বা ভোট নেওয়ার মতো পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
আর যদি আপনি নতুন কাঠামোর কথা বলেন তাহলে এই কাঠামোয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরাসরি 70 জন সংসদ সদস্য নিয়োগ করবেন, যা আন্তর্জাতিক মহলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ভোট প্রমাণ করে মধ্যপ্রাচ্যে রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে সিরিয়া আবারও আঞ্চলিক প্রভাবের কেন্দ্রে আসতে পারে। আজকের সেগমেন্টে পাকিস্তান যুক্তরাষ্ট্র নিয়ে কি রয়েছে চলুন দর্শক একটু দেখে আসি। এই দুই দেশের মধ্যে নতুন ভূ রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় একটি ভিন্ন দৃশ্য দেখা গেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানা গেছে পাকিস্তান মার্কিন বিনিয়োগকারীদের আরব সাগরে নতুন বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে। স্থানটি হচ্ছে বেলুস্তানের পাশনি গোয়াদর বন্দরের একেবারে কাছাকাছি, অর্থাৎ চীনের বিশাল সিপিইসি করিডোরের একেবারে ছায়, এপার ওপার আপনারা বলতে পারেন। এই প্রস্তাবকে বিশ্লেষকরা দেখছেন চীন পাকিস্তান জোটের ভারসাম্য বদলানোর ইঙ্গিত হিসাবে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পর প্রথমবার সরাসরি বেলুচিস্তানে অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি পেতে পারে। তখন বিপদে পড়তে পারে চীন এবং ভারত। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে যদি আপনি পুরোপুরি বিশ্লেষণ করেন তাহলে হচ্ছে ইসলামাবাদ এখন এক নতুন কূটনীতিক ভারসাম্য নীতির দিকে হাঁটছে, যেটা আমরা ভারসাম্যর কথা বলি, যেখানে চীন ও ওয়াশিংটনের মধ্যে পিং পং খেলতে চাইছে। তারা পিং পং খেলার কথা মনে আছে, এই পাশ থেকে ওয়ালে মারে। সেটা হচ্ছে তারা চীনের সাথেও একইভাবে ব্যবসা করছে, পক্ষান্তরে চীনের শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার পাকিস্তানের দীর্ঘদিনের মিত্রতা রয়েছে, তাদের সঙ্গে নতুন ব্যবসায় জড়াচ্ছে, নতুন নতুন প্রস্তাব দিচ্ছে। এটা আসলে পাকিস্তান একটা চাল ভারতকে দমিয়ে রাখার জন্য। নতুন যুদ্ধ, রাজনীতি ও জ্বালানি বাস্তবতা। 3টি ঘটনা: 1 ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস, 2 মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পুনর্গঠন, 3 দক্ষিণ এশিয়ায় নতুন ভূ রাজনৈতিক ঘনিষ্ঠতা। এই তিনটায় একই সূত্রে গাঁথা, জ্বালানি, নিরাপত্তা ও প্রভাব। রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাত এনে ইউরোপের শীতকালীন সরবরাহ ঝুঁকির মধ্যে ফেলেছে। সিরিয়ায় নতুন প্রশাসন গড়ে উঠছে ইরান রাশিয়ার প্রভাব বলয়ে, যা মধ্যপ্রাচ্যের জ্বালানি পথ নিয়ন্ত্রণ রাখবে। আর পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আরব সাগরে আমন্ত্রণ জানিয়ে ইফেক্টিভলি ভ্যালি চীনের একচেটিয়া নিয়ন্ত্রণে ফাটল ধরাচ্ছে। বিশ্ব রাজনীতিতে এখন যে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে তা এক কথায় বলা যায় জ্বালানির উপর নির্ভরশীল যুদ্ধনীতি এবং প্রভাবের ভূ রাজনীতি। ইউক্রেনের আকাশে আগুন, সিরিয়ার ভোটে পুনর্গঠন আর পাকিস্তানের বন্দর প্রস্তাব, এই 3টি ঘটনায় 2025 সালের ভূ রাজনৈতিক মানচিত্রে এক অজানা মোড়ের ইঙ্গিত দিচ্ছে। আপনারা কি সেটা টের পাচ্ছেন? যেখানে যুদ্ধ, অর্থনীতি ও কূটনীতি 3টি ক্ষেত্রেই পুরনো জোটগুলো ভেঙে যাচ্ছে, নতুন ভারসাম্য গড়ে উঠছে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।